হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10-এর ভূগোল বিষয়ে যে প্রথম অধ্যায় আছে রণজিৎ গড়াঙের লেখা, তার 3 মার্কসের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেব, যেগুলো অনুশীলনীতে আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটা তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। এবং এর আগের দুটো ভিডিওতে আমি এমসিকিউ, শর্ট প্রশ্ন ও 2 মার্কসের উত্তরগুলো করে দিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা, বিশেষ কারণবশত অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। এবার থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পেতে থাকবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদেরকে সমস্ত নোটস, মেটেরিয়াল সব কিছু দেবো যা তোমাদের লাগবে। অনেক ইউটিউবার আছে যারা পিডিএফ দিতে চান না, সেটা আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব, তোমরা শুধু পাশে থেকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা তাহলে অনুশীলনীতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। অ্যান্সার: বহির্জাত প্রক্রিয়ার কয়েকটি মূল বৈশিষ্ট্য হলো, নাম্বার 1, ইহা ভূত্বকের উপরিপৃষ্ঠে অত্যন্ত ধীরে কাজ করে। নাম্বার 2, বহির্জাত প্রক্রিয়ার দ্বারা নগ্নিভবন অর্থাৎ ক্ষয় ক্রিয়ায় উঁচু স্থান নিচু হয় এবং সঞ্চয় কার্যে নিচু স্থান ভরাট হয়ে ভূমি সমতলে পরিণত হয়। নাম্বার 3, এই প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কার্যে বিভিন্ন অনুভূমিরূপ গড়ে ওঠে। নাম্বার 4, অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে এবং কোথাও সম্মিলিতভাবে কাজ করে। নাম্বার 5, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলো সৌরশক্তি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য কী? তোমরা দেখো, এটি তোমাদের আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা খাতায় লিখে নিতে পারো, না হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর সহ পিডিএফ পেতে চাও, সেটা তোমরা ভিডিও দেখতে থাকো। আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে পাবে, কোথায় পাবে, কীভাবে ডাউনলোড করতে, সবটা আমি বলে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। তো চলো, নাম্বার 3, নদীর বহন কার্যের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এটা উত্তর হচ্ছে, নদীর বহন কাজ নদী পদার্থকে 4 ভাবে বহন করে। নাম্বার 1, দ্রবণ প্রক্রিয়ায় বহন। নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত ও দ্রবীভূত হয়ে বাহিত হয়। নাম্বার 2, ভাসমান প্রক্রিয়া। অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি ও বালি নদীর জলে ভেসে ভেসে বাহিত হয়। নাম্বার 3 হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। অপেক্ষাকৃত বড় খণ্ডগুলি নদীর তলে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে। আর নাম্বার 4 হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে ছোট ছোট নুড়ি নিচের দিকে নেমে এলে তাকে আকর্ষণ প্রক্রিয়া বলে। আচ্ছা, এটা হলো 3 নম্বর। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, আই থেকে ভি আকৃতি উপত্যকা কীভাবে সৃষ্টি হয়? এটা উত্তর হচ্ছে, উপত্যকা বিবর্তনের পরবর্তী পর্যায়ে সংকীর্ণ ও গভীর আই আকৃতি উপত্যকার দুই পাশের অংশ আবহবিকার, জলপ্রবাহ ও ধ্বংসের কারণে ক্ষয় হয়ে ক্রমশ ভি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ে। এইভাবে কি হয়, আই আকৃতি থেকে ভি আকৃতি উপত্যকা সৃষ্টি হয়। উদাহরণ বলতে পারি আমরা, হিমাচল, হিমালয় এই ধরনের উপত্যকা রয়েছে। কোশ্চেন নাম্বার 5, চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি লেখ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ এটি নদীর ক্ষয় ও সঞ্চয় কাজে মিলিত ভূমিরূপ। নদী যদি খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং খাড়া পাড় অংশে পার্শ্বক্ষয় এবং মৃদু ঢালু অংশে সঞ্চয় চলতে থাকে, তাহলে একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। এই অবস্থায় ওই পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে। এই ধরনের হ্রদ দেখতে ঘোড়ার খুরের মতোই বলে এটি হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। উদাহরণ হলো বিহারের বুড়িগণ্ডক নদী থেকে বিচ্ছিন্ন কানোয়ার হ্রদ, যেটি ভারত তথা এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটি 2020 সালে এটিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। তোমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদের ছবিটা দেখে নাও, আমি তোমাদেরকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম হবে, এইভাবে তোমরা পরীক্ষায় এঁকে নিবে। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, পলল শঙ্কু ও পলল বেজনী এক নয়, কারণ লেখো। উত্তর, পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে বলে নদীবাহিত নুড়ি, পাথর, কাকর, বালি, পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়। এটি হলো পলল শঙ্কু।
পরবর্তী সময়ে পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে বিনুনি নদী হিসেবে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাকার মতো দেখতে প্রায় গোলাকার এই ভূমি হলো পলল বেজনী বা পলল পাখা। অতএব পলল শঙ্কু ও পলল বেজনী এক নয়। এখানে কি হচ্ছে, পলল শঙ্কু থেকে পলল বেজনী সৃষ্টি হচ্ছে, তাই তো। তো উদাহরণ, হিমালয় সমেত নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশে পলল শঙ্কু ও পলল বেজনী দেখা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পলল বেজনী ও বদ্বীপের পার্থক্য লেখো। দেখো এই পার্থক্যটা আমি তোমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, তোমরা এটাকে খাতায় লিখে নিতে পারো, ভিডিওটাকে পজ করে, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখো, না হলে তো আমি তোমাদেরকে পিডিএফ দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 8, সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। এটা অ্যান্সার হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট ও ওজোন স্তর ধ্বংসের কারণে সৃষ্ট বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে সুন্দরবন অঞ্চলে। এই অঞ্চলে প্রতি দশকে উষ্ণতা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বাড়ছে। নাম্বার 1, জলতলের উচ্চতা বৃদ্ধি। 2015 সালের 30 মার্চ ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবন অঞ্চলে জলতল প্রতি বছর 3 থেকে 8 মিমি করে বাড়ছে। এর প্রভাবে বেশ কিছু দ্বীপ যেমন লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা, কাপাসগাড়ি, বেডফোর্ড ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে এবং কিছু দ্বীপে ভূমিক্ষয় ঘটছে। এই অঞ্চলে জলতল 1 মিটার বাড়লে সুন্দরবনের 75 অংশই ধ্বংস হবে। নাম্বার 2, ঘূর্ণিঝড়। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির কারণে এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশ বাড়ছে। 2009 সালে আইলা ও 2020 সালে আমফান ঝড়ে কয়েকশো কিমি নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে। নাম্বার 3, ভূমির লবণতা বৃদ্ধি। জলতল বেড়ে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত জল কৃষি জমিতে প্রবেশ করে জমির লবণতা বাড়িয়ে তুলছে। এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখেছো, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা একটা লাইক দিও। চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? উত্তর, নিম্ন গতিতে নদী যতই মোহনার কাছে চলে আসে ভূমির ঢাল ততই কমে যায়। এই জন্য মোহনায় অর্থাৎ নদী এসে যেখানে সমুদ্রে মিলিত হয় সেখানে নদীর স্রোতের বেগ এবং বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর ফলে তখন নদীর অবক্ষেপণ খুব বেড়ে যায়। নদীবাহিত কাদা, পলি, বালি মোহনায় ব্যাপকভাবে সঞ্চিত হয়। এছাড়া নদীবাহিত এইসব পদার্থ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে সংবন্ধ হয় এবং মোহনায় জমা হতে শুরু করে। এগুলি জমতে জমতে ক্রমশ মোহনায় নতুন ভূভাগ বা বদ্বীপ সৃষ্টি হয়। তবে বদ্বীপ গঠনের জন্য মোহনায় নদীর সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার তুলনায় বেশি হওয়া দরকার। উদাহরণস্বরূপ, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় এইভাবে যে বদ্বীপ সৃষ্টি হয়েছে সেটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এই জন্যই নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, হিমযুগ ও অন্তর্বর্তী হিমযুগ কি? হিমযুগ, অন্তর্বর্তী হিমযুগ। প্রাচীনকালের কিছু কিছু সময় ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অংশ পুরু বরফে ঢাকা ছিল। এই যুগকে বলা হয় হিমযুগ। ভূতাত্ত্বিক ইতিহাসে 2টি হিমযুগ ছিল এবং সর্বশেষ হিমযুগটি আসে আজ থেকে প্রায় 26 লক্ষ বছর আগে। প্লেইস্টোসিন যুগে যে সময় পৃথিবীর 1/3 ভাগ অংশ হিমবাহ ঢাকা ছিল। তবে হিমযুগ কিন্তু একটানা ছিল না, মাঝে মাঝে উদ্বুতা বেড়ে হিমবাহ ঢাকা অঞ্চল সংকুচিত হয়েছিল। এই সময়টিকে বলা হয় অন্তর্বর্তী হিমযুগ। আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগের শেষ অবস্থায় আছি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, মহাদেশীয় ও পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য কি? তোমরা দেখে নাও, স্ক্রিনের মধ্যে আমি পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও, নাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে তোমরা খাতায় লিখে নেবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা 3টি পার্থক্য লেখো। এটা তোমরা স্ক্রিনের উপর দেখে নাও, পার্থক্যগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 13, রসে মতন ড্রাম নিয়ে পার্থক্য কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। এই পার্থক্যটা তোমরা স্ক্রিনের উপর দেখে নাও, দেখে ভালো করে খাতায় লিখে নাও। আর পিডিএফ পেতে থাকলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাকে বলে দেবো কীভাবে পিডিএফ পাবে। কোশ্চেন নম্বর 14, মরুভূমি অঞ্চলে বায়ু কার্যে প্রাধান্য দেখা যায় কেন? উত্তর,
মরুভূমি অঞ্চলে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে, কারণ নাম্বার 1 যান্ত্রিক আবহবিকারের প্রাবল্য। দিনরাত্রি ও শীত গ্রীষ্মের উষ্ণতার তারতম্য খুব বেশি হওয়ায় বিভিন্ন যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায়, যেমন স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ ইত্যাদি, শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে অবশেষে বালিকণায় পরিণত হয়। বালি বায়ু ক্ষয়কার্যের প্রধান উপাদান। নাম্বার 2 বৃষ্টির অভাব। বৃষ্টি এখানে হয় না মরুভূমি অঞ্চলে। বালিস্তর সর্বদা আলগা ও শিথিল থাকে, যা বায়ু সহজে উড়িয়ে নিয়ে যেতে পারে। 3 নম্বর কারণ গাছপালার অভাব। বৃষ্টির অভাবে গাছপালা নেই বলেই বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হতে পারে। তোমাকে বলে দিই, তোমরা এই সমস্ত পিডিএফ বা এই সমস্ত যে কোশ্চেনগুলো আমি বলছি তার উত্তরগুলো পিডিএফ আকারে কীভাবে তোমরা ডাউনলোড করবে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে। ওখানে তোমরা এই সমস্ত পিডিএফগুলো পাবে। ওখানে তোমরা যুক্ত থেকেও পরবর্তীতে সমস্ত পিডিএফ কিন্তু তোমরা ওখান থেকে পেতে থাকবে। তাই তোমরা সবাই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ওখানেই তোমরা পাবে সব কিছু। চলো, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর 15, মরুভূমিতে বালির উৎপত্তি কিভাবে হয়? না, নাম্বার 1 মরুভূমি অঞ্চলের সিলিকেট সমৃদ্ধ শিলা, যেমন গ্রানাইট, ডায়োরাইট, গ্যাব্রো, বেলে পাথর ইত্যাদি, ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন, প্রস্তরচায় খণ্ডীকরণ প্রভৃতি যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ার প্রভাবে প্রথমে চূর্ণ বিচূর্ণ হয়। নাম্বার 2 পরে অবঘর্ষ ও ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়ায় ছোট হতে হতে সর্বশেষে বালিকণায় পরিণত হয়। নাম্বার 3 বৃষ্টি ও জলের অভাব হেতু রাসায়নিক প্রক্রিয়া কার্যকর নয় বলে বালি পলিকণায় পরিণত হতে পারে না। নাম্বার 4 উপকূল ও নদীর মোহনায় বালি তৈরি হয়েছে সিলিকেট সমৃদ্ধ শিলা, যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। কোয়ার্টজ খনিজ রাসায়নিকভাবে পরিবর্তিত হয় না বলেই তা মোটা দানা বালিতে পরিণত হয়। কোনো কোনো উপকূলে চুনাপাথর ও প্রবালের খোলক থেকেও বালির উৎপত্তি ঘটে। এই সমস্ত কারণের ফলে কি মরুভূমিতে বালির উৎপত্তি এইভাবে হয়ে থাকে। চলো, কোশ্চেন নম্বর 16, ইয়ারদাং ও যুগনের পার্থক্য কি? আমি তোমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। যারা খাতায় লিখে নিতে পারবে খুব ভালো, তারা খাতায় লিখে নিতে পারো, খাতায় থাকলে পড়তে খুব সুবিধা। আচ্ছা, লাস্ট কোশ্চেন নম্বর 17, বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য কি? সেটা তোমরা দেখে নাও, তোমাদের স্ক্রিনের উপর আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা দেখে দেখে লিখে নাও, লিখে নিয়ে ভালো করে মুখস্থ করবে। এই সমস্ত প্রশ্নগুলো যে আমি তোমাকে দিচ্ছি এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই প্রশ্নগুলোকে তোমরা মন দিয়ে পড়বে, বুঝে বুঝে পড়বে, সবসময় মুখস্থ করবে না, বুঝে বুঝে পড়বে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। তোমরা পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটাও বলে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, এবং ভিডিওটাকে একটা লাইক দিও, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাদের এইগুলো প্রয়োজন আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।